বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ। একের পর এক ভূমিকম্পে কাঁপছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। সাম্প্রতিক সময়ে তুরস্ক, সিরিয়ার পর মরক্কোতে ঘটল ভয়াবহ মানবিক বিপর্যয়। দ্বিতীয় ধাপে অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। একের পর এক ভূমিকম্পে কাঁপছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। সাম্প্রতিক সময়ে তুরস্ক, সিরিয়ার পর মরক্কোতে ঘটল ভয়াবহ মানবিক বিপর্যয়। বাংলাদেশেও কিছুদিন পরপরই ছোটখাটো ভূমিকম্প অনুভূত হচ্ছে। এই অবস্থায় ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, বাংলাদেশও বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। যে ভূমিকম্পের মাত্রা হতে পারে রিক্টার স্কেলে 8-এর বেশি। এতে সিলেট, চট্টগ্রাম ছাড়াও সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে রাজধানী ঢাকা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় দেখা গেছে, বাংলাদেশ 3টি প্লেটের সংযোগস্থলে অবস্থিত: ইন্ডিয়া প্লেট, বার্মা প্লেট ও এশিয়া প্লেট। উত্তরে এশিয়া, পশ্চিমে ইন্ডিয়া ও পূর্বে বার্মা প্লেট। ইন্ডিয়া প্লেট ও বার্মা প্লেটের সংযোগস্থল বাংলাদেশের অভ্যন্তরে। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হাওড় হয়ে মেঘনা নদী দিয়ে দক্ষিণে বঙ্গোপসাগরের সুমাত্রা পর্যন্ত চলে গেছে এই সাবডাকশন প্লেট। এটাকে ভূতত্ত্ববিদরা সাবডাকশন জোন বলেন। সাবডাকশন জোনের প্লেটগুলো খুবই বিপজ্জনক, যা খুবই শক্তিশালী এবং জানমালের বেশি ক্ষয়ক্ষতি করে। ওই গবেষণার সময় 2003 সাল থেকে 2007 পর্যন্ত বিভিন্ন স্থানে 25টির মতো জিপিএস বসানো হয়। তার উপাত্ত বিশ্লেষণ করে ভূতত্ত্ববিদরা দেখতে পান যে এই সাবডাকশন জোনে 8.2 থেকে 9 মাত্রা শক্তি জমা হয়ে আছে। এই শক্তি যে কোনো সময় বের হয়ে আসতে পারে। গবেষকরা বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরে বড় ভূমিকম্প হওয়ার মতো দুটি উৎস রয়েছে। এর একটি হচ্ছে ডাউকি ফল্ট এবং অন্যটি হল সাবডাকশন জোন, উত্তরে সিলেট থেকে দক্ষিণে কক্সবাজার, টেকনাফ। সবচেয়ে বিপজ্জনক হল এ সাবডাকশন জোন। এই সাবডাকশন জোনে গত 800 থেকে 1000 বছরে কোনো বড় ভূমিকম্প হয়নি। এর দক্ষিণে টেকনাফ থেকে মিয়ানমার অংশে 1762 সালে 8.5 মাত্রার ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে সেন্ট মার্টিন ডুবন্ত দ্বীপ 3 মিটার উপরে উঠে আসে। তাছাড়া সীতাকুণ্ড পাহাড়ে কাদাবালুর উদ্গীরণ হয়। সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত এলাকায় যে শক্তি জমা হয়ে আছে তার এখন পর্যন্ত বের হয়নি। সেটাই হচ্ছে বাংলাদেশের জন্য অশনি সংকেত। ভূতত্ত্ববিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির সাবেক পরিচালক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলেন, যে কোনো জায়গায় বড় ধরনের ভূমিকম্প হওয়ার আগ দিয়ে ছোটখাটো কিছু ভূমিকম্প হয়, আবার হঠাৎ করে একবারও শক্তি বের হয়। সাম্প্রতিক সময়ে ছোটখাটো 5টি ভূমিকম্প হয়ে গেছে দেশের বিভিন্ন স্থানে। সবগুলোই সাবডাকশন জোনের মধ্যে পড়েছে। এগুলো বড় ভূমিকম্প হওয়ার আলামত। তিনি বলেন, সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত সাবডাকশন জোনে 8 মাত্রার বেশি ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে। যে কোনো সময় সে শক্তি বের হয়ে আসতে পারে। এই শক্তি একবারে বের হতে পারে, আবার ধাপে ধাপেও বের হতে পারে। রাজধানী থেকে উৎসস্থল ডাউকি ফল্টের দূরত্ব 150 কিলোমিটার এবং ভারত ও বার্মা প্লেটের সাবডাকশন জোনের দূরত্ব অন্তত 70 কিলোমিটার। কিন্তু ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হবে ঢাকাতে। ঢাকা হচ্ছে দেশের সবচেয়ে জনবহুল নগরী, আর এখানকার নগরায়ন অনিয়ন্ত্রিত এবং অপরিকল্পিত। অনেক কাঠামো দুর্বল। যেখানেই জনসংখ্যা খুব বেশি, ভূমিকম্পের ঝুঁকি বাড়িয়ে দেয়। ঝুঁকি বাড়ানোর জন্য যে যে উপাদানগুলো প্রয়োজন সবই ঢাকায় বিদ্যমান। সেদিক থেকে ঢাকা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। 8 মাত্রার বেশি ভূমিকম্প হলে ঢাকা নগরীর যে ক্ষয়ক্ষতি হবে সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ইশরাত ইসলাম বলেন, ঢাকা শহরের দুর্বল কাঠামো এবং সরু রাস্তা ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই। স্ব জায়গা থেকে প্রত্যেককেই ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে জানতে হবে। মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় 2862 জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আহতের সংখ্যাও ছাড়িয়েছে 2500। মঙ্গলবার 12 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে লন্ডন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। গত শুক্রবার 8 সেপ্টেম্বর স্থানীয় সময় রাত 11টা 11 মরক্কোর মধ্যাঞ্চলে 6.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে 71
কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার 18.5 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে অসংখ্য বাড়িঘর ধসে পড়ে, অনেক ভবনের দেয়াল ফেটে যায় এবং বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মরক্কো আঘাত হানা সবচেয়ে বড় এই ভূমিকম্পে মৃতের সংখ্যা কেবল বাড়ছেই। সর্বশেষ তথ্য অনুযায়ী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 2862 জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে 2562 জনে। এছাড়া হতাহতদের উদ্ধারসহ জীবিতদের খুঁজে বের করতে মরক্কোর উদ্ধারকারীদের সঙ্গে যোগ দিয়েছে স্পেন, ব্রিটেন এবং কাতারের অনুসন্ধান দল। রয়টার্স বলছে, ভূমিকম্পের আঘাতে 3 মাইল গ্রামে প্রায় প্রতিটি ঘর ধূলিসাৎ হয়ে গেছে এবং গ্রামবাসীদের সবাই গৃহহীন হয়ে পড়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অসংখ্য মৃত পশুর দুর্গন্ধ চারপাশে ছড়িয়ে পড়েছে। 59 বছর বয়সী মোহাম্মদ আল হাসান জানান, ভূমিকম্পের সময় তিনি তার পরিবারের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন। ভূমিকম্প শুরু হলে তার 31 বছর বয়সী ছেলে বাইরে পালিয়ে যায় এবং তাদের প্রতিবেশীর ছাদ ধসে পড়ায় সেখানে তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। সাহায্যের জন্য চিৎকার করার পর তিনি তার ছেলের খোঁজ শুরু করেন, কিন্তু অবশেষে ছেলের কাছে পৌঁছালেও তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। গাজীপুরের বাসন থানায় দায়ের করা একটি পিকআপ চুরির মামলা তদন্তে নামে পুলিশ। তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসে জেলা চোর চক্রের সন্ধান, যারা একের পর এক এসব পিকআপ চুরির সঙ্গে জড়িত। পরে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে চক্রের 9 সদস্যকে গ্রেপ্তারসহ চোরাই 4টি পিকআপ উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর উপ পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ কমিশনার অপরাধ আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ ইয়াসিন 19, মোহাম্মদ ইলিয়াস 27, রমজান 30, মোহাম্মদ নাহিদ 23, মোহাম্মদ বেলাল খাঁ 40, আব্দুল আলিম 30, কাশেম বেপারি 35, বাবুল মিয়া 40 ও আবু বকর সিদ্দিক 52। পুলিশ কর্মকর্তা বলেন, গত 5 সেপ্টেম্বর রাত 10টার দিকে বাসন থানার ভোগড়া এলাকায় চট্টগ্রামগামী রোডের স্কয়ার ফ্যাক্টরির সামনে থেকে 6 লাখ টাকা মূল্যমানের একটি পিকআপ চুরি হয়। এ ব্যাপারে পিকআপটির মালিক আবুল বাশার থানায় মামলা দায়ের করেন। মামলার পর ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। এক পর্যায়ে শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য ইয়াসিন ও ইলিয়াসকে একটি পিকআপ সহ গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের রিমান্ডে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা জেলা চোর চক্রের সদস্য এবং তাদের দখলে আরও চোরাই পিকআপ রয়েছে। পরে তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে অভিযুক্ত নাহিদ ও রমজানকে গ্রেপ্তার করা হয়। অভিযানের এক পর্যায়ে সালনা থেকে গ্যারেজ মালিক কাশেম বেপারিকে গ্রেপ্তার ও তার গ্যারেজ থেকে চোরাই পিকআপ উদ্ধার করা হয়। পরবর্তীতে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেলাল খাঁ ও আব্দুল আলিমের কাছ থেকে একটি চোরাই পিকআপ এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকা থেকে বাবুল মিয়া ও আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে অপর একটি চোরাই পিকআপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। সংবাদ ব্রিফিংয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধীনে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। কমিশন যেভাবে পরিচালনা করে র্যাব সেভাবে দায়িত্ব পালন করবে। কিন্তু আমাদের দায়িত্ব মূলত এটাই হবে, সাধারণ মানুষজন যেন কেন্দ্র গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই আইনশৃঙ্খলা নিশ্চিত করতে র্যাব দুইভাবে দায়িত্ব পালন করবে। আর এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে র্যাব মানসিকভাবে তৈরি আছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র্যাব 9 ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক এই কথা জানান। র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন আরও বলেন, র্যাবের মূল লক্ষ্যই দেশের জনগণের নিরাপত্তায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করা। এদেশে যাতে জঙ্গি স্থায়ী না হতে পারে, সন্ত্রাসীরা যাতে আধিপত্য বিস্তার করতে না পারে, সে লক্ষ্য নিয়েই র্যাব কাজ করে যাচ্ছে। সেজন্য দেশের মানুষের মধ্যে দিন দিন র্যাবের প্রতি আস্থা এবং বিশ্বাস বাড়ছে। এ সময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন কর্নেল মোহাম্মদ মাহবুব আলম, র্যাব এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোস শাহগীর আলম,
পুলিশ সুপার মো সাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার প্রমুখ। দ্বিতীয় ধাপে অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হয়েছে। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। মঙ্গলবার ১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইটে seclasadmission.gov প্রবেশ করে ভর্তির আবেদন করতে পারছেন। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে ভর্তির আবেদনের সময়ও একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ 10টি কলেজ পছন্দক্রমে দিতে পারবেন। এই ধাপের আবেদনের ফল আগামী ১৬ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এরপর নির্বাচিতরা ১৭ ও ১৮ সেপ্টেম্বর ভর্তির নিশ্চয়নের সুযোগ পাবেন। এরপর আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। এর ফল প্রকাশ করা হবে ৩ সেপ্টেম্বর। আর ২৪ ও ২৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। একাদশ শ্রেণীতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে। আর ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। এবছর সর্বোচ্চ ভর্তি ফি ৮,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৮-এ এসএসসি ও সম্মান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাশ করেন ১৬,৪১,০০০ শিক্ষার্থী। এছাড়া ফল পুনর্নিরীক্ষণের আবেদন করে পাশ করেছেন প্রায় ২,৫০০ শিক্ষার্থী। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।